টানা বর্ষণে বিপর্যস্ত বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের জনজীবন। বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে আজও 7 জনের মৃত্যু, পানিবন্দী লাখো মানুষ। নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে, এদিকে যে মানুষের আবাদি জমিগুলো ছিল সেগুলো তুলে গিয়েছে। আমাদের জনজীবন খুবই দুর্ভোগে আছে। আমাদের ফসলি জমিনগুলো পানিতে প্লাবিত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গায় কারাগারে বন্দীদের ভয় ভীতি দেখিয়ে অর্থ আদায় সহ নানা অভিযোগ কারারক্ষীদের বিরুদ্ধে। খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন। তদন্তে যখন আমাদের কাছে আসলো তখন আমরা বুঝতে পারলাম যে আসলে সে এরকম একজন অভিযোগ করেছে। তো গত 4 তারিখে অর্থাৎ শনিবার তদন্ত করার জন্য আমাদের জেলা কারাগারে এসেছেন এবং উনি স্বাধীনভাবে নিজের মতো করে তদন্ত করে চলে গেছেন। ভোলার লালমোহনে বেতুয়া খালের ব্রিজ ভেঙে লক্ষাধিক মানুষের ভোগান্তি। সবচেয়ে বেশি বিপাকের শিক্ষার্থী রোগীরা। দ্রুত পদক্ষেপের দাবি। আমরা এলজিআইডিকে অনেকবারই বলেছি ঝুঁকিপূর্ণ ব্রিজগুলোকে নির্বাচিত করার জন্য এবং এখানে সাইনবোর্ড দেওয়ার জন্য। এখন আমরা ওই পাশে যাইতে পারি না, আসতে পারি না, সব দিকে আমাদের একটা ঝামেলা হইতেছে। দর্শক আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বর্ষণে বিপর্যস্ত বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের জনজীবন। বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে আজও প্রাণ গেছে 7 জনের। সারা দেশের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। স্থানীয় প্রশাসন জানায়, ভোর 4টার দিকে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকায় 3টি স্থানে পাহাড় ধসে পড়ে। এতে একই পরিবারের 3 জন সহ মৃত্যু হয় 5 জনের। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে টানা বর্ষণে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি উপচে প্লাবিত উপজেলার জেলার নিম্নাঞ্চল। তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। পাহাড় ধস ও রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় বান্দরবান সদরের সাথে রাঙামাটি, চট্টগ্রাম সহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই জায়গা পুরো পানি ভরে গেছে। গতকাল ছিল এখানে মোটামুটি হাঁটা যেত, কিন্তু আজকে নৌকা ছাড়া কোনোভাবে উপায় নাই। এখানে আজকে 2 দিন ধরে পানি। আমরা মানুষ সহযোগিতা কিছু পাইতে হবে। আমরা অল্প বাড়াই মাছ যাতায়াত করতেছি। কক্সবাজারের চকরিয়া বড়ইতলী ইউনিয়নে পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। গতরাত 1টা নাগাদ এই ঘটনা ঘটে। এদিকে টানা ও ভারী বৃষ্টিতে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত। পানিবন্দী লক্ষাধিক মানুষ রয়েছেন চরম ভোগান্তিতে। লাস্ট একদম হইতে যে তাহলে তারা মেডি কুরিয়ার বাইরে গেছে, তাহলে একটা ভাইয়েদের 2 জন মারা, আরেকজন আহত। রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি সহ বিভিন্ন উপজেলার নিচু এলাকা এখনও জলমগ্ন। অনেকে ঘরবাড়ি ছেড়ে উঠেছেন আশ্রয়কেন্দ্রে। পাহাড় ধস ও পানি ওঠায় বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ। সাজেকে আটকা পড়েছেন প্রায় 600 পর্যটক। বিভিন্ন এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে প্রশাসন। খাগড়াছড়ির বিভিন্ন নিচু এলাকায়ও এখনো পানিতে তলিয়ে আছে। কবাখালী, মেরুং সহ কয়েকটি স্থানে সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। দীঘিনালা থেকে সাজেক, লংগদু ও বাঘাইছড়ি রুটেও যান চলাচল বন্ধ। বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ওঠায় গতকাল বিকেল থেকে দীঘিনালা উপজেলা ও আশেপাশের এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম দুর্ভোগে বাসিন্দারা। এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি খাগড়াছড়িতে শাহরিয়ার ইউনুসের কাছে। শাহরিয়ার,
পানিবন্দী এলাকার সার্বিক পরিস্থিতি জানাবেন। খবর দিয়ে শুরু করতে চাই। আজকে সকাল থেকে খাগড়াছড়ি জেলায় আকাশ মেঘলা থাকলেও প্রায় 3.5 ঘন্টার মতো কোনো বৃষ্টি হয়নি। অর্থাৎ সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত যে অব্যাহত বৃষ্টিপাত ছিল গত কয়েকদিন, সেটা আজকে সকাল এই 8টা থেকে 11:30 পর্যন্ত হয়নি। এছাড়া যদি বলি তাহলে খাগড়াছড়ি জেলা সদরের কয়েকটি নিচু এলাকা থেকে পানি নেমেছে, চেঙ্গি নদীর পানিও এবং তার আশপাশে ছড়াখালার পানিও কিছুটা নামতে শুরু করেছে। তবে একদম স্থিতিশীল অবস্থায় আছে হচ্ছে দীঘিনালা উপজেলার কবাখালী, মেরুং, বেতছড়ি সহ আশপাশের কয়েকটি এলাকায়, এবং সেখানে এখন পর্যন্ত কিছু কিছু জায়গায় সড়ক তলিয়ে আছে, বাসা বাড়িতে পানি আছে এবং পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 6 শতাধিকেরও বেশি পরিবার। এবং আমরা এই সবশেষ তথ্য অনুসারে যেটি জানতে পারলাম যে এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে 800 পরিবারের মতো অবস্থান নিয়েছে। এছাড়া যদি বলি তাহলে খাগড়াছড়ির দীঘিনালা হয়ে সাজেক, রাঙ্গামাটি, লংগদু, বাগাইছড়ি উপজেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আর এছাড়া কিছু কিছু এলাকায় আমরা দেখেছি যে মানুষের একটু দুর্ভোগ হচ্ছে, অর্থাৎ মানুষের পানি উঠে যাওয়ার কারণে কিছু কিছু নিচে এলাকায় এখনো পানি থম দিয়ে থাকার কারণে এখন পর্যন্ত পরিস্থিতি স্থিতিশীল আছে। তবে বৃষ্টি না হওয়ার কারণে মাইনী নদীর পানি কিছুটা নেমেছে। তবে আমরা এইটুকু তথ্য পাচ্ছি বিভিন্ন স্থানে পাহাড় ধসের বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে পাহাড় ধসের ঘটনা ঘটছে, সেটি অব্যাহত বৃষ্টিপাত থাকলে সংখ্যাটা আরো বেড়ে যাবে এমনটি আমরা দেখতে পাচ্ছি। জ্যোতি। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ। এবার যাচ্ছি রাঙামাটিতে সহকর্মী শামসুল আলমের কাছে। শামসুল, জলাবদ্ধ এলাকার পরিস্থিতি কেমন দেখছেন, আর বন্ধ সড়কগুলোর কি যান চলাচল চালু হয়েছে? জলাবদ্ধতা এখনো কাটেনি। এখনো পর্যন্ত রাঙ্গামাটির যে বিভিন্ন উপজেলাগুলো রয়েছে, উপজেলাগুলোর সাথে যে জলাবদ্ধতা, যে লোকজন জলাবদ্ধতার মধ্যে রয়েছে, এখনো পর্যন্ত তারা একই অবস্থায় রয়েছে। একটু আগে আমরা খবর রাঙ্গামাটি জেলার যে বাগাইছড়ি উপজেলা এবং নানিয়ারচর, বরকল এবং লংগদু উপজেলা সহ বেশ কিছু উপজেলার নিম্নাঞ্চলগুলো কিন্তু এখনো পানির নিচে তলিয়ে রয়েছে। সেখানে কয়েক হাজার লোকজন কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের ঘরবাড়ি ডুবে যাওয়ার কারণে তারা মানবতার জীবন যাপন করছে। তাছাড়া আপনি যেমনটি বলেছিলেন যে সড়ক ব্যবস্থা কিন্তু এখনো সরাসরি যে যোগাযোগ ব্যবস্থা এখনো স্থাপিত হয়নি। রাঙ্গামাটির সাথে খাগড়াছড়ি এবং বান্দরবান এবং রাঙ্গামাটি, মহালছড়ি এবং রাঙ্গামাটি, বাগাইছড়ি এবং লংগদুর সাথে এবং রাঙ্গামাটি এবং রাজস্থলীর সাথে যে সরাসরি সড়ক যোগাযোগ, সেই সড়ক যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। একটু আগে রাঙ্গামাটি এবং চট্টগ্রাম সড়কের মধ্যে মানিকছড়ি এলাকাতে একটি বড় ধরনের একটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এই পাহাড় ধসের ঘটনা ঘটার পরে প্রায় রাঙ্গামাটির সাথে এই চট্টগ্রামের সড়ক যোগাযোগ দীর্ঘ সময় বন্ধ ছিল। সেখানে রাঙ্গামাটির সড়ক এবং জনপথ বিভাগের লোকজন এবং সেনাবাহিনী, পুলিশ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন তড়িৎ গতিতে সেখানে কাজ করে প্রায় আধা ঘন্টার অধিক সেখানে কাজ করে রাঙ্গামাটি এবং চট্টগ্রাম সড়কের যে মাটিগুলো পড়েছে পাহাড় ধসের, সেই মাটিগুলো সরিয়ে বর্তমানে রাঙ্গামাটি এবং চট্টগ্রামের যে সড়ক যোগাযোগ সেটা স্বাভাবিক করা হয়েছে। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সর্বশেষ। শামসুল, আপনাকে ধন্যবাদ। টানা বর্ষণে তৃতীয় দিনের মতো তলিয়ে চট্টগ্রাম নগরীর নিচু এলাকা। চরম ভোগান্তিতে বাসিন্দারা। নগরীর আগ্রাবাদ, হালিশহর, চান্দগাঁও সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট তলিয়ে রয়েছে। পানি ঢুকেছে বাসাবাড়ি, দোকানপাটেও। অব্যাহত বৃষ্টিতে স্থগিত করা হয়েছে বিভিন্ন বেসরকারি স্কুল কলেজের ক্লাস পরীক্ষা। রেললাইন ডুবে থাকায় বন্ধ কক্সবাজার রুটে ট্রেন চলাচল। আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত চট্টগ্রামে 249.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও দিনভর বৃষ্টি অব্যাহত থাকবে। এদিকে ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে চট্টগ্রামের 15 উপজেলার নিম্নাঞ্চলও। তলিয়ে আছে ফসলি জমি ও সড়ক। বাসা থেকে বের হতে পারি না, এক পোল পানিতে বন্দি আমরা এখন প্যারালাইজড হয়ে গেছি। কোনো কাজে কাজ করছে না। আজকে অনেক বছর ধরে দেখতেছি শুধু এভাবে পানি। নগর ব্যবস্থাপনা যেহেতু আরো যদি হইতো তাহলে তো এটা রাষ্ট্রের একটা দায়িত্বের মধ্যে পড়ে। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইর রিফাত। রিফাত, এখন আবহাওয়া কেমন দেখছেন সেখানে, আর জলাবদ্ধ এলাকার সার্বিক পরিস্থিতি জানাবেন। আবহাওয়ার বেশ ভালো অবস্থা। এখন আকাশে রোদের দেখাও মিলেছে। খানিকক্ষণ আগেও আমরা এই জায়গাটিতে দেখেছিলাম একেবারে হাঁটু সমান পানি ছিল, এখন পানি নেমে গিয়ে গোড়ালিতে এসেছে এবং মানুষের যে ভোগান্তি সেটিও আসলে ধারাবাহিকভাবে কমতে শুরু করেছে। সব মিলিয়ে বলা চলে যে মানুষের যে ভোগান্তি সেটি অনেকখানি কমে এসেছে এবং দোকানপাটে যে পানি ঢুকে পড়েছিল সেই দোকানপাটগুলো আসলে ধীরে ধীরে খোলা শুরু হয়েছে। এই জায়গাটিতে খানিকক্ষণ আগে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে দেখেছি।
আশপাশের যারা বাসিন্দা রয়েছে এবং ব্যবসায়ীরা রয়েছে তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে আসলে তাদের অসুবিধার কথা জানিয়েছে এবং তারা যেটি বলছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ তারা নালা নর্দমাগুলো পরিষ্কার করার চেষ্টা করছেন এবং ধারাবাহিকভাবে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ যদি শতভাগ শেষ হয় সেক্ষেত্রে নিচু এলাকাগুলোতে আর পানি জমবে না। আর অন্যদিকে চট্টগ্রাম শহরের বাইরের কথা যদি আপনাকে একটু বলতে চাই, চট্টগ্রাম শহরের বাইরে চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক রয়েছে সেখানে চন্দনাইশ উপজেলায় একেবারে রাস্তার দুই পাশে ফসলি জমি, এপাশ থেকে ওপাশে কিন্তু একেবারে নদীর মতো পানি প্রবাহিত হচ্ছে মহাসড়কের উপর দিয়েই। এবং সাতকানিয়াতেও আমরা যতটুকু জেনেছি বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং মানুষের বাসাবাড়ি একেবারে পানির নিচে তলিয়ে যাওয়ার মতো যে অবস্থা সেটি সৃষ্টি হয়েছে এবং সাতকানিয়া পৌর সদরও থানা থেকে শুরু করে উপজেলা প্রশাসনের ভবন থেকে শুরু করে সবখানেই আসলে আমরা অথই পানি লক্ষ্য করেছি এবং অন্যান্য দিকে আসলেও পানির খবর পাচ্ছে। অর্থাৎ বলা চলে যে 15 উপজেলার কম বেশি সবখানেই আসলে এই যে টানা বর্ষণ ছিল এবং আজ তৃতীয় দিনের মতো বৃষ্টি চট্টগ্রাম শহরে সবখানেই আসলে আমরা পানির উপস্থিতি দেখতে পেয়েছি। তবে চট্টগ্রাম মহানগরের অবস্থা খানিকটা ভালো, এখন নিচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে এবং ব্যবসা বাণিজ্যর অবস্থাও আসলে বেশ ভালো এবং কর্তৃপক্ষ বেশ আন্তরিকভাবে আসলে মাঠে নেমে কাজ করতে আমরা দেখেছি। এই ছিল সর্বশেষ খবরাখবর। জ্যোতি। রিফাত, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দীদের নানা কারণে ভয় ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া এখন ওপেন সিক্রেট। এমনকি জামিন পাওয়া বন্দীদেরও নতুন করে অ্যারেস্টের হুমকি দিয়ে নতুন কৌশলে আদায় করা হচ্ছে হাজার হাজার টাকা। এমন অভিযোগ উঠেছে খোদ কারারক্ষীদের বিরুদ্ধেই, অভিযোগ গড়িয়েছে কারা অধিদপ্তর পর্যন্ত। এছাড়া সাক্ষাৎ, সিট বরাদ্দ ও চিকিৎসার জন্য আর্থিক লেনদেন হয় এই কারাগারে। তদন্তের পর ব্যবস্থা গ্রহণের আশ্বাস কর্মকর্তাদের। জীবননগরের আব্দুল মজিদ সরকার চুয়াডাঙ্গা কারাগার থেকে জামিন নিয়ে বাড়ি ফিরেছেন বেশ কিছুদিন আগেই। তবে হাইকোর্টের জামিন আদেশের পরও কারামুক্ত হতে তাকে গুনতে হয়েছে আরও 20,000 টাকা, যা লেনদেন হয়েছে কারাগারের সুবেদার বাদশার পরিবারের ব্যক্তিগত বিকাশ নম্বরে। ওই নাম্বার দিলে ওই নাম্বার দিলাম, ওই নাম্বারে 15,000 টাকা মারে ওই দিনকে। নাম্বারটা কার ছিল? সুবিধার মেয়ের, সুবিধার আর হেলাল। এখন এদের সাথে আর কারা কারা জড়িত আছে এইগুলো আপনারা একটু দেখেন বের করতে। কয়েদি কারা কারা বললেন যে? কয়েদি মিলন আর সোফিয়ার। একই কায়দায় কুষ্টিয়ার আরেক বন্দী মামুনুর রশিদের কাছ থেকে 76,000 টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ। সবগুলো অভিযোগ খোদ কারারক্ষী হেলাল উদ্দিনের বিরুদ্ধে। হেলাল আমাকে বলে, মামুন ভাই এভাবে তো আপনি বের হতে পারবেন না, আপনাকে বের হতে গেলে জেলার স্যার এবং সুপার স্যারকে ম্যানেজ করতে হবে, তা না হলে আপনাকে ডিটেনশনও দিয়ে দিতে পারে। ভাতিজা রাসেলকে বলে দিই যে বাড়ি থেকে লাখখানিক টাকা নিয়ে যাবা এবং হেলাল ভাইকে দিবা যতটুকু পারা যায় আর কি। এছাড়া বন্দীদের সাথে সাক্ষাৎ, সিট বরাদ্দ ও চিকিৎসার জন্য আর্থিক অবৈধ লেনদেন হয় কারাগারে। অভিযোগ অন্য বন্দী ও স্বজনদের। টাকা নেওয়ার পরে আমাকে বলে তোমরা কিছুক্ষণ ওয়েট করো, তোমার কাকু বের হবে। তারপরে আমরা কিছুক্ষণ ওয়েট করতে থাকি। আনুমানিক সন্ধ্যা 6টা 6:30টার মধ্যে আমার কাকু চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে বের হয়ে আসে। জামিন নামা আসে, এই জেলার কক্ষে নিয়েছে বিভিন্ন সময় আটকে রাখা হয়, বিভিন্ন দোহাই দেওয়া হয় যে অমুক হয়েছে, এই তো অমুক হয়েছে, আপনার কাগজপত্র এখনো ভালো করে দেখা লাগবে, আবার আছে জজ সাহেবের সঙ্গে আলাপ করা লাগবে কি কারণে কি হয়েছে। অথচ দেখা গেল শেষমেশ কিছু টাকা পালি সব ঠিক হয়ে গেছে। জামিনের পরও মুক্তির জন্য অর্থ বাণিজ্যের অভিযোগ গড়িয়েছে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক পর্যন্ত। এরই মধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। যখন কারা অধিদপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হলো এবং সেই তদন্তে যখন আমাদের কাছে আসলো তখন আমরা বুঝতে পারলাম যে আসলে সে এরকম একজন অভিযোগ করেছে আর কি। তো গত 4 তারিখে অর্থাৎ শনিবার তদন্ত করার জন্য আমাদের জেলা কারাগারে এসেছেন এবং উনি স্বাধীনভাবে নিজের মতো করে তদন্ত করে চলে গেছেন। জেলা কারাগারে গড়ে বন্দী থাকে 600 জন। কারা অভ্যন্তরে বন্দীদের জিম্মি করে এই অর্থ আদায়ের যে অভিযোগ এবং বিভিন্ন যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের ব্যাপারে কারা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাই সচেতন মহল এবং ভুক্তভোগীদের দাবি প্রতিটি ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হোক, দোষীদের আইনের আওতায় আনা হোক। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। ভোলার লালমোহন উপজেলার 3 ইউনিয়নের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম বেতুয়া খালের উপর নির্মিত ব্রিজ, কিন্তু ব্রিজটি ভেঙে যাওয়ায় 3 ইউনিয়নের লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি বিপাকে শিক্ষার্থী ও রোগীরা, এছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, কৃষক। ব্রিজটি পুনর্নির্মাণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের।
2 সপ্তাহেরও বেশি সময় ধরে এভাবেই ভাঙা অবস্থায় পড়ে রয়েছে ভোলা লালমোহন উপজেলার বেতুয়া খালের ওপর নির্মিত ব্রিজটি। অথচ 3 ইউনিয়নের লক্ষাধিক মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম এই ব্রিজ। প্রায় 2 যুগ আগে বেতুয়া খালের উপর নির্মাণ করা হয় 45 মিটারের আয়রন ব্রিজটি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি এলজিইডি। ফলে গত 23 জুন একটি বালুবাহী ট্রাক উঠলে ব্রিজের মাঝখান থেকে ভেঙে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন ট্রাক চালক, আহত হন হেলপার। এই ব্রিজ দিয়ে ধলিগন্ডা এবং রমাগঞ্জের লোকজন লালমোহন উপজেলায় যাতায়াত করতেন, কিন্তু এই ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে এখন যাতায়াতে ব্যাঘাত ঘটেছে। আমরা এলজিইডিকে অনেকবারই বলেছি ঝুঁকিপূর্ণ ব্রিজগুলোকে নির্বাচিত করার জন্য এবং এখানে সাইনবোর্ড দেওয়ার জন্য। হয়তো কী কারণে তারা দেয়নি, তাদের এই অবহেলার কারণে হয়তো এই দুর্ঘটনার কারণ হতে পারে। ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকেই বিপাকে রমাগঞ্জ, ধলিগৌরনগর ও লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ। সবচেয়ে দুর্ভোগে শিক্ষার্থী ও রোগীরা। এই ব্রিজটা ভাঙার পরে এখন আমরা ওই পাশে যাইতে পারি না, আসতে পারি না, সব দিকে আমাদের একটা ঝামেলা হইতেছে। এপার ওপার ছাত্রছাত্রীরা, ব্যাপক ছাত্রছাত্রী, মাদ্রাসা, ছোট শিশু, হাফিজিয়া মাদ্রাসার এবং কলেজের ছাত্র, মহিলা, মেয়েরা আসা যাওয়ার বিশাল সমস্যা হয়ে গেছে। কেউ যাইতে পারছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। এলজিইডি কর্মকর্তারা বলছেন, ঝুঁকিপূর্ণ ব্রিজগুলোতে সাইনবোর্ড লাগানো হয়েছিল, তবে সেটি খুলে ফেলে স্থানীয়রা। দ্রুত নির্মাণে 100 মিটার ব্রিজ প্রকল্পের অন্তর্ভুক্ত করার জন্য নাম পাঠানো হয়েছে। প্রকল্প পাশ হলে দ্রুত কাজ শুরুর আশ্বাস দেন এলজিইডি কর্মকর্তা। ব্রিজ সংস্কারের জন্য অলরেডি আমরা এটা আমাদের আন্ডার 100 অর্থাৎ অনূর্ধ্ব 100 মিটার ব্রিজ নির্মাণ যে প্রকল্প, এই প্রকল্পের ডিপিপি হচ্ছে। আমরা ডিপিপিতে ইতিমধ্যে আমরা তথ্য পাঠিয়ে দিয়েছি। ব্রিজ ভেঙে পড়ায় নৌকায় খাল পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। এছাড়া সদরে যেতে 5 থেকে 6 কিলোমিটার বেশি পথ পাড়ি দিতে হচ্ছে। জারিন অর্নি, যমুনা নিউজ। একসময় ভরা মৌসুমে শরীয়তপুরের পদ্মা মেঘনায় জেলেদের জালে উঠত ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। এখন সেই নদীতে ঘন্টার পর ঘন্টা জাল ফেলেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। নদীর বুকে বেড়েছে ডুবোচর, কমেছে নাব্যতা, সেই সঙ্গে কমেছে ইলিশের বিচরণ। গত 5 বছরে এই নদীপথে ইলিশ উৎপাদন কমেছে 823 মেট্রিক টন। ইলিশ ধরার আশায় প্রতিদিন ভোরে হাজারো জেলে নামেন শরীয়তপুরের পদ্মা মেঘনায়, কিন্তু ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ঘন্টার পর ঘন্টা জাল ফেলে বেশিরভাগ জেলেকেই ফিরতে হচ্ছে খালি হাতে। জেলেরা বলছেন, বছর কয়েক আগেও জাল ফেললেই উঠত ঝাঁকে ঝাঁকে ইলিশ। বর্তমানে যে মাছ ধরা পড়ছে তাতে নৌকার জ্বালানি, শ্রমিকের মজুরি কোনোটাই উঠছে না তাদের। বলছেন, কমেছে নদীর গভীরতা, বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ডুবোচর, ফলে বদলে গেছে ইলিশের চলাচলের পথ। 10 জন লোক মাত্র একটা ইলিশ মাছ পাইছি, আর ভাত না খেয়ে মরতেছি আমরা। আজকে 2 দিন যাবত জাল পাইতাছি, একটা ইলিশ মাছ পাইতাছি না। আজকে 2টা মাছ পাইছি। 2 দিন জাল পাইলে সকালে বাজার করন যায় না, এই বাজে চলতেছে। নদীতে পানি কম, চর পড়ে গেছে, মাছ আসতে পারে না সাগর থেকে, এই জন্য আর কি মাছ অনেক কম। ইলিশ না থাকায় দাদনের টাকা পরিশোধ করতেও হিমশিম খাচ্ছেন জেলেরা। তাদের দাবি, নদীর নাব্যতা ফিরিয়ে আনা গেলে আবারও বাড়বে মাছের উৎপাদন। কিস্তিওয়ালারা বাড়িতে এসে মহিলার সাথে অনেক তালা করে, কিন্তু আমরা যখন পয়সা রুজি করতে মাছ ধরতে পারতেছি না, কিন্তু এই জন্য আমাকে খুব অসুবিধা আমরা আছি। নদী যদি আগের মতন গভীর হতো, আগের মতন খালি হতো, তাইলে আমরা এই আগের মতন ইলিশ মাছও পাইতাম, মাছও ধরতে পারতাম। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী জাজিরার নাওডোবা থেকে গোসাইরহাটের মাঝের চর পর্যন্ত প্রায় 80 কিলোমিটার পদ্মা মেঘনা নদীপথে ইলিশ শিকার করেন জেলেরা। এই অংশেই রয়েছে ছোট বড় অন্তত 30টি ডুবোচর, ফলে বাধাগ্রস্ত হচ্ছে ইলিশের স্বাভাবিক মাইগ্রেশন। এর প্রভাব পড়েছে উৎপাদনে। মৎস্য কর্মকর্তারা বলছেন, নাব্যতা সংকট, অধিক ড্রেজিং, অতিমাত্রায় ভারী নৌযান চলাচল, দূষণ ও পরিবেশগত পরিবর্তনের কারণে ব্যাহত হচ্ছে ইলিশের স্বাভাবিক চলাচল। ফলে মাছ অন্য নদীপথে সরে যাচ্ছে। প্রায় 30টির উপরে ডুবোচর আছে শুধু পদ্মা নদীর ভিতরে। পাশাপাশি আমাদের মেঘনাতেও কিন্তু অনেক ডুবোচর আছে। এর পাশাপাশি কিছু অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে কিন্তু মাছের যে মুভমেন্ট সেটাও কিন্তু ঠিকমতো হয় না। এই কয়েকটি কারণকে যদি আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের এখানে ইলিশের উৎপাদনটা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন করতে পারবো। নদীবেষ্টিত শরীয়তপুরের পদ্মা ও মেঘনাকে ঘিরেই জীবিকা নির্বাহ করেন প্রায় 36,000 জেলে। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।